তো বার্সা এবং সেভিয়ার যে ম্যাচটা হয়েছে এই ম্যাচটা বার্সা ফ্যান এবং বার্সা প্লেয়ারদের জন্য একটা নাইটমেয়ার এই জন্যই বললাম কারণ গত ম্যাচে তারা মূলত পিএসজির সাথে বা পিএসজির বেঞ্চ টিমের সাথে 2-1 হেরে গিয়েছে এবং এই ম্যাচটা তারা 4-1 হেরে গেল। তো এর ফলে তাদের প্লেয়ারদের উপর একটা প্রভাব পড়বে কারণ ইন্টারন্যাশনাল ব্রেকের পরই যেহেতু এল ক্লাসিকো, তো তাদের যদি এইভাবে তারা পারফরমেন্স দিতে থাকে তাহলে আমার মনে হয় না যে এই এল ক্লাসিকোতে তারা আগের বারের মতো বা আগের বারের রেজাল্টগুলো পুনরাবৃত্তি করতে পারবে। তো এই ম্যাচ নিয়ে আমি যেহেতু ম্যাচটা দেখেছি, তো এই ম্যাচটা আমার পার্সপেক্টিভে এই ম্যাচ থেকে বার্সা কি কি পেল এবং বার্সা কি কি ভুল করেছে তা নিয়েই থাকছে আজকের আলোচনায়। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আসা যাক যে এই ম্যাচটা থেকে বার্সা কি পেল। তো প্রথমেই বলি যে বার্সা মূলত 2015 সালের পর এইবার প্রথম তাদের যে সেভিয়ার যে হোম সেই হোমে ম্যাচ হারলো। তো এক্ষেত্রে আপনারা একটা জিনিস মনে করতে পারেন যে 2015 সালে তারা ম্যাচ হেরেছে এবং 2015 সালে তারা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে। তো আমি মূলত এটাই বলতে চাচ্ছি যে যেহেতু তারা এবারও ম্যাচ হেরেছে মূলত সেভিয়ার মাঠে গিয়ে, তাহলে আমার মনে হচ্ছে কেন জানি যে এইবার হয়তো বার্সা চ্যাম্পিয়ন্স লিগটা জিততে পারবে। তো এখানে বার্সার যে মেইন ভুলগুলো হচ্ছে সেই ভুলগুলোর মধ্যে রয়েছে হাই প্রেসিং। তারা মূলত বারবার হাই প্রেস করতে চাচ্ছে এই সিজনে এবং বারবারই তারা ফেইল করছে এবং বড়সড় ম্যাচগুলোতে তারা এইভাবে ভুলগুলোর সম্মুখীন হচ্ছে। তো কেন সম্মুখীন হচ্ছে তার মেইন কারণ হচ্ছে ইনিগো মার্টিনেজের অভাব। এখানে আপনার রোনাল্ড অ্যারাউজোকে দিয়ে আপনি হাই প্রেসিং করাতে পারবেন না, সেটা মূলত আপনাকে মানতে হবে এবং যখনই আপনি হাই প্রেসিং করতে যাবেন তখনই সে মূলত এরকম মেজর ভুল করে বসবে। যে ভুলটা আজকে দেখতে পেয়েছি, সে মূলত একটা পেনাল্টি দিয়ে বসেছে। তো এই পেনাল্টিটা আদৌ কি পেনাল্টি হয়েছিল কিনা সেই তর্কে না যাই, কিন্তু এই পেনাল্টিটাতেই তারা মূলত ব্যাক ফুটে চলে গিয়েছে। তারপর যখন তৃতীয় এবং চতুর্থ গোলটা তারা কনসিড করেছে, সেই তৃতীয় এবং চতুর্থ গোলের ক্ষেত্রে আমরা দেখেছি যে হাই প্রেস করতে এসে কিভাবে তারা মূলত ধরা খেয়েছে এবং কিভাবে তারা গোল কনসিড করেছে। তারপর আসা যাক রোনাল্ড অ্যারাউজোর যে পারফরমেন্স, ইন্ডিভিজুয়াল পারফরমেন্স, এই ইন্ডিভিজুয়াল পারফরমেন্স অতটা ভালো হয়নি। অন্যদিকে বলা যায় ড্যানি অলমো। তো ড্যানি অলমোকে দেখে মনে হচ্ছে সে মূলত কাচের তৈরি একজন খেলোয়াড়, যাকে মূলত ধরা ছোঁয়া যাচ্ছে না। কারণ যখনই তাকে টাচ করতেছে বা যখনই তাকে তার থেকে ট্যাকল করে বল উইন করার চেষ্টা করছে সেভিয়ার প্লেয়ারগুলো, সে মূলত পড়ে যাচ্ছে এবং ফাউল উইন করে ট্রাই করতেছে। যেহেতু এখানে সে ফাউল উইন করতে পারতেছে না, সেক্ষেত্রে সে বল লুজ করতেছে এবং যার ফলে তার টিম মূলত ডিসঅ্যাডভান্টেজে পড়ে যাচ্ছে এবং যার ফলে সে মূলত অনেকগুলো বল লুজ করেছে। অন্যদিকে দেখা যায় ফ্র্যাঙ্কি ডিয়ং মূলত প্রথম 30 মিনিটের মধ্যেই একটা ইয়েলো কার্ড খেয়ে গিয়েছে। যখন কোনো প্লেয়ার একটা ইয়েলো কার্ড পায় তখন সে মূলত একটু সাবধানে খেলার ট্রাই করে যাতে সে সেকেন্ড ইয়েলো কার্ডটা না পায়। এক্ষেত্রে আমার মনে হয় যে ফ্র্যাঙ্কি ডিয়ং এর এই কারণটার ফলেই তার ওয়ার্ক রেট কমে গিয়েছে। অন্যদিকে বলা যায় যে লেভানডস্কির পেনাল্টি মিস, আমার মনে হয় লেভানডস্কির পেনাল্টি মিস নিয়ে আর কথা নাই বলি। সেক্ষেত্রে মনে হয় না যে বার্সেলোনাতে তার থেকে ভালো কোনো পেনাল্টি টেকার রয়েছে। যদি তার থেকে ভালো কোনো পেনাল্টি টেকার থাকতো তাহলে হয়তো সেই পেনাল্টিটা নিত। অন্যদিকে বলা যায় যে পেনাল্টিটার পরেও তারা অনেকগুলো চান্স পেয়েছিল তাদের যে সমতায় ফেরা বা ম্যাচটাকে জেতা, সেটা তারা গোল করতে পারেনি এবং তারা সমতায় ফিরতে পারেননি। সবচেয়ে ভালো যে ওয়ার্ক রেটটা দিয়েছে এই ম্যাচটিতে, সেক্ষেত্রে আমার মনে হয় র‍্যাশফোর্ড এবং পেদ্রি, এই দুইজনকে দেখেই শুধু আমার মনে হয়েছে যে তারা ম্যাচটা জেতার জন্য খেলতেছে। অন্য প্লেয়ারগুলোর আমার ওইভাবে মনে হয়নি যে তারা ম্যাচটা জেতার জন্য খেলতেছে। যেখানে পেদ্রির একটা অসাধারণ ক্রস থেকে রাশফোর্ডের গোল থেকে তারা মূলত গোল শোধ করতে পারে, যার ফলে তারা কিছুটা ম্যাচে ফিরে আসে, কিন্তু যার পর তারা মূলত সেইভাবে ম্যাচটাকে কন্ট্রোল করতে পারেনি। যদিও তারা বল পজিশন বেশি রেখেছিল, কিন্তু তারা কাউন্টারে গোল খেয়েছে, যা মূলত তারা হাই প্রেস করতে গিয়ে যাদের ভুল হয়েছে এবং ভুল থেকে তারা মূলত এই গোলগুলো কনসিড করেছে। তো আমার মনে হয় যে এইভাবে তারা যদি ভুল করতে থাকে এবং এইভাবে তারা যদি হাই প্রেস করতে থাকে এবং ধরা খেতে থাকে, আমার মনে হয় না তারা এই সিজনে বেশি দূর যেতে পারবে। কারণ এইভাবে 3 পয়েন্ট লুজ করার পর তারা মূলত আবার রিয়াল মাদ্রিদকে টপ অফ দ্য টেবিলে যেতে সাহায্য করেছে এবং রিয়াল মাদ্রিদের এখন পয়েন্ট হচ্ছে 21। অন্যদিকে বার্সেলোনার পয়েন্ট হচ্ছে তাদের থেকে 2 পয়েন্ট কম, মানে 19। তো আপনার কি মনে হয় যে এবার লা লিগা আর বার্সেলোনা নিতে পারবে? আমার মনে হয় নিতে পারলেও অনেক হাড্ডাহাড্ডি হবে। আগের বারের মতো এত পয়েন্ট ডিফারেন্স হবে না। এবার মূলত 1 বা 2 পয়েন্টের ডিফারেন্স হতে পারে। তো আমি যদি বলি এবার আমার মনে হয় যে লা লিগা কে জিতবে? সেই লা লিগাটা জিতবে হচ্ছে রিয়াল মাদ্রিদ। তো আপনাদের কি মনে হয়? কমেন্ট বক্সে জানাতে পারেন।